বাস্তব হলো মানুষ তোমাকে তখনই মনে রাখে যখন তাদের প্রয়োজন হয়। যখন তুমি দরকারি থাকো তখন তোমার অস্তিত্বের মূল্য থাকে। যখন প্রয়োজন ফুরায় তখন তোমার অস্তিত্ব অদৃশ্য হয়ে যায়। ঠিক তেমনি অট্টালিকা বা অনেক টাকা পয়সা বা রাজপ্রাসাদ থাকলেই কিন্তু মানুষ সুখী হয় না। ভাগ্যে যদি সুখ লেখা থাকে তবেই কিন্তু মানুষ সুখী হতে পারে। আর ভাগ্যে যদি সুখটাই না লেখা থাকে তাহলে কিন্তু আমরা শত চেষ্টা করলেও, শত রাজপ্রাসাদ, শত টাকা পয়সা, সোনা গহনার মধ্যে থাকলেও কিন্তু সুখী হতে পারি না। রাধে রাধে বন্ধুরা, কেমন আছে সকলে? আমি দীপিকা, আবারও নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকেই ব্লগটা শুরু করলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 8টা নাগাদ। আমি আজকে একটু প্রাণায়ামে গেছিলাম। অনেক দিন ধরেই ভাবছি যাব, আর যাওয়া হচ্ছে না। আর বাড়িতেও না ঠিকভাবে শরীরচর্চাটা হয় না। তাই ভাবলাম যে শত কষ্ট করে হলেও নিজের জন্য একটু সময় দেওয়ার দরকার। কারণ আমি সংসারের প্রত্যেকটা মানুষের কথা ভাববো, কিন্তু একবার যদি আমরা ভেবে দেখি আমাদের প্রত্যেকটা গৃহবধূদেরই কিন্তু মনের কথা একটাই, আমরা সারাদিন সংসারের জন্য করলেও সংসারের কারোরই কিন্তু আমাদের জন্য ভাবার কোনো সময় নেই। তো অনেক কিছু চিন্তা ভাবনা করে ভাবলাম যে সারাদিন তো কাজ করি, সবার জন্য ভাবি, একটু না হয় কষ্ট করে নিজের জন্যই ভাবলাম। তো এই কারণে প্রাণায়ামে চলে গেছিলাম। এসে বাসি কাজটা ঝটপট করে আগে স্নানটা করে নিয়েছি। স্নান করে আজকে অনেক দিন বাদে জ্বর ঠান্ডা হওয়াতে গলার পরিস্থিতিটা খুবই খারাপ হয়ে গেছিল। তো এই কারণে একটুখানি ডিটক্স ওয়াটার, ওই আদা, মৌরি এসব দিয়ে একটু জল ফোটানো আর কি বসিয়েছি, একদম আঁচ কমিয়ে রেখেছি। আর ওইদিকে মেয়ের জন্য একটু ওটস বানিয়ে ঢাকা দিয়ে আমি এখন চলে এসেছি পুজোটা দিতে। স্নান করে কিন্তু পুজোটা দিইনি, স্নান করে আগে এই সংসারে দু একটা কাজ একটু আগেই নিয়েছি। আর এর মাঝখানে তোমার দাদাভাইকে একটু ছাতুও গুলিয়ে দিয়েছি। এইটুকু কাজ করে দিয়ে আমি নিশ্চিন্ত মনে চলে গেছি পুজো করতে। কারণ পুজো করতে বসে পিছু টানটা না একদম ভালো লাগে না। পুজো করতে বসে ঈশ্বরের আরাধনা করব, এটাই ভালো লাগে। তো দেখো এখন সুন্দর করে পুজোটাও দিয়ে নিয়েছি। গুছিয়ে সুন্দর করে পুজো দিয়েছি। আজকে না গাছে বেশ কিছু ফুলও পেয়েছি। সেই ফুলগুলো আর অন্বেষাকে দিয়ে কিছু গাঁদা ফুলও কিনে এনেছিলাম। কারণ ফুল একদমই পাই না, ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়। আর আমার চট করে কারোর গাছে হাত দেওয়ার অভ্যাসটা নেই। তো আজকে সামনের গাছে কয়েকটা কাঠমালতি ফুল ফুটেছিল, তো ওখান থেকে তুলে এনেছি। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভগবানকে পুজো দিয়ে তুলসী গাছেও জল দিয়ে নিয়েছি। তো তুলসী মাতাকে জল দিয়ে খুব তাড়াতাড়ি নিচে চলে এসেছি, কারণ এই ডিটক্স ওয়াটারটা আমার গ্যাসে বসানো ছিল। তো এসে দেখে একদম ঠিকঠাক টাইমে এসেছি। এটাকে নামিয়ে একটু ঢাকা দিয়ে আবারও চলে আসলাম ছাদে। তার কারণ সকালে স্নান করার সময় কিছু জামা কাপড়ও কিন্তু আমি কেচে নিয়েছিলাম। আর এই যে বৃষ্টি, 2 মাস ধরে যে অনবরত বৃষ্টি হয়ে চলছে, সেটা কিন্তু আর থামার নাম নেই। এই আসছে এই যাচ্ছে, এই আসছে এই যাচ্ছে, একদম পুরো বিরক্ত ধরিয়ে দিচ্ছে। জামা কাপড়গুলো বার করি ঠিকই, ভয়ে ভয়ে বার করা হয়। ওই বার করি আর মনে মনে ভাবি এই বুঝি বৃষ্টি চলে আসলো। আসলে জামা কাপড় এক জায়গায় দলা করে রাখতেও ভালো লাগছে না, আবার ওই কেচে বৃষ্টিতে ভিজিয়ে গন্ধ করতেও ভালো লাগছে না। পুরো একদম দোটানায় পড়ে গেছি। তবে যাই হোক, একটু সাহস করে রোজই একটু একটু করে জামা কাপড় কাচ্ছি। কারণ ওই টুকটাক যে 2 ঘন্টা 3 ঘন্টা রোদটা দিচ্ছে, ওটাতে আর কি যতটা পারছি শুকিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর বাদ বাকি যতটা না শুকাচ্ছে, ওই বাধ্য হয়ে ঘরে কিন্তু ফ্যানটা তো সারা রাত চলেই, তো ফ্যানের তলায় দিয়ে দিয়ে একটু করে শুকাতে হচ্ছে। যাই হোক, যে কটা জামা কাপড় কেচেছিলাম সে কটা জামা কাপড় ওপরে মেলে দিলাম। আসলে আজকে বেশিরভাগই তোমার দাদা ভাইয়ের জামা কাপড়, কারণ ওর এদিকে ওদিকে যেতে হয়। তো ওর জামা কাপড়গুলো কিন্তু রোজেরটা রোজ না কাচলে খুবই সমস্যা হয়। আর আমরা তো বাড়িতে থাকি, অতটাও সমস্যা হয় না। আর ও যেহেতু সবার সামনে যেতে হয়, ব্যবসার কাজে এখানে ওখানে ছোটাছুটি করতে হয়, তো ওর জামা কাপড়টা কিন্তু এরকম রোজই আমাকে ধুয়ে দিতে হয়। আর নিচে নেমে ওই যে ডিটক্স ওয়াটারটা বানিয়েছিলাম, তো সেটাকেই একটু দেখছি উষ্ণ গরম আছে, ঠিকঠাক খাওয়ার মতো পরিস্থিতিতে চলে এসছে।
তো ওটাকে নিয়ে এখন চলে এসেছি ঘরে। ওটা খেয়ে এখন দেখো সেই যে শ্বশুরমশাইয়ের কাজে 1 বস্তা চাল আনা হয়েছিল, তো সেই চালটা না ওরকম ধরো কাজে যতটা লেগেছে আর বাদ বাকি যতটা ছিল ওখান থেকে নিয়ে খাচ্ছিলাম। তো আজকে ভাবলাম যে না, খুব আলসামি হয়ে গেছি, তো আজকে যদি চালের বস্তাটা খালি না করি আবারও কিছুদিন এরকম পড়ে থাকবে। যখন যে কাজটা ঝোঁক ওঠে সেই কাজটা আর কি এক্সট্রা কাজগুলো করে ফেলাই উচিত, করে ফেলাই ভালো, কারণ এক্সট্রা কাজগুলো এক্সট্রাভাবেই পড়ে থাকে, ওগুলো না আর সহজে হতে চায় না। তাই যখন মনে পড়ে বা যখন ফাঁকা পাই তখন কিন্তু সেই কাজগুলো সঙ্গেরটার সঙ্গে করে ফেলার চেষ্টা করি। এই যে চালের বস্তাটা অনেক দিন ধরে কিন্তু ফাঁকা করা হয়নি, তাই হয়ও নি, ওরকম পড়েই ছিল। আজকে ভাবলাম যে করব যেমন কাজ মানে যেমন কথা তেমন কাজ। চালের বস্তাটা একদম খালি করে চালের ড্রামে চালটা রেখে জায়গায় রেখে মাটিতে যে কটা চাল আর কি পড়েছিল সেই চালগুলো কুড়িয়ে ড্রামটা জায়গায় রেখে আসলাম। এখন হচ্ছে ঘর দুয়ারটা একটু গুছিয়ে নেব, তারপর আবার দুপুরে রান্নাবান্না আছে, আর ওদিকে তো মেশিন চলছেই। আসলে তোমাদের মেশিনের কাজটা দেখানো হয় না, সংসারের কাজবাজ নিয়েই আর কি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা হয়। তো সকালে আমি যখন ঘুম থেকে উঠি তখন থেকেই বাসি কাপড়টা চেঞ্জ করে ওই যে মেশিনে হাত দিই, সারাটা দিন কিন্তু মেশিন চালিয়ে দৌড়োদৌড়ি করে সমস্ত কাজগুলো করতে হয়। আসলে খুব যে অভাবে পড়ে মানে অভাবের তাড়না সেটা কিন্তু নয়, তবে কিছুটা সংসারকে সচ্ছলভাবে চালানোর জন্যই কিন্তু আর হাজবেন্ডের পাশে একটু দাঁড়ানোর জন্য। আসলে যদি আমরা নিজে একটুখানি কিছু করে হাজবেন্ডকে একটু সাহায্য করতে পারি তাহলে দেখবে নিজেদের মনের দিক থেকেও বেশ একটু অন্যরকম আনন্দ উপভোগ হয়, আর হাজবেন্ড বেচারাও কিন্তু একটুখানি মানে স্বস্তি পায় যে না, কেউ অবশ্য আছে যে আমার পাশে আমাকে হেল্প করার জন্য। ব্যাস এইটুকু অনুভূতি দেওয়ার জন্যই কিন্তু এত কষ্ট হওয়া সত্ত্বেও সারা সংসার, ছেলে মেয়ে, পড়াশোনা সমস্তটা সামলেও আমি মেশিনের কাজটাকে খুব ভালোবেসে করি। আমাকে কিন্তু কেউ জোর করে না কাজ করতে, তবে আমি ভালোবেসে করি, কারণ করি বলেই আজকে সংসারটা হয়তো আমার একটু হলেও সচ্ছলভাবে চলছে। তাছাড়া এখনকার যা দিনকাল পড়েছে আর বাজার দর এতটাই হাই লেভেল হয়ে গেছে, দুটো ছেলে মেয়ে পড়াশোনা করিয়ে সংসার চালিয়ে একার দ্বারা কিন্তু কখনোই সম্ভব না। আমরা যদি পৃথিবীতে চারিদিকে একটু এদিক ওদিক তাকিয়ে দেখি তাহলে দেখব যে প্রায় বাড়িতেই বা প্রায় সংসারেই কিন্তু স্বামী স্ত্রী উভয়ই কিছু না কিছু করছে, যার যার যোগ্যতা অনুযায়ী শেষে কিন্তু কাজ করে। যাদের যোগ্যতা চাকরি করা তারা করছে, যাদের যোগ্যতা যে কোনো বাইরে কোনো শপ বা মলে কাজ করা সেটা করছে। আর আমাদের বাড়িতে যেহেতু কাজ আছে, তো আমি চেষ্টা করি বাড়িতে একটু কাজ করে হাজবেন্ডকে একটু হলেও হেল্প করতে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্পে গল্পে কিন্তু ওই ঘর গোছানো পুরো পরিষ্কার করা হয়ে গেছে। আর যতই তুমি সকালবেলা ঘর ঝাড় দাও না কেন বা যতই ঝাড় দিই না কেন, দেখবে ঘরের বিছানা গোছানোর পর কিন্তু মেঝেটা অনেকটাই ধুলো ধুলো হয়। তো আবারও আমি এই কারণে ঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এত কিছুর মাঝখানেও বাবুর কিন্তু পরীক্ষা চলছে। বাবুকে আর ওর বাবাকে সেদ্ধ ভাত রান্না করে দিয়েছি সকালে, অন্যের সাথে ওটস খেয়ে চলে গেছিল, আর আমি একটু ছাতু খেয়ে নিয়েছিলাম। আর তারপরে ঘরটার পরিষ্কার করলাম, দেখতেই পেলে ক্লিনিং ডাস্টিংয়ের কাজটা করে আমি কিন্তু অনেকটা টাইম মেশিন চালাচ্ছিলাম। আর এখন হচ্ছে বাজে ওই 12টা নাগাদ, অন্বেষা 1টার সময় পড়ার থেকে চলে আসবে, এসেই তোর খিদে পেয়ে যাবে, খেতে চাইবে। তো আমি তাড়াহুড়ো করে এখন 12টা বাজে দুপুরে রান্নাটা চাপিয়ে দিয়েছি। তো দুপুরে আজকে বেশি কিছু রান্না করব না, আর গরম গরম দেখবে এক তরকারি বা একটা ভাজা হলেই বা ডাল ভাজা এগুলো হলেই কিন্তু গরম গরম ভাত খাওয়া হয়ে যায়। যেহেতু এখন সকালে ওই বাবুর জন্য আর বাবার জন্য সেদ্ধ ভাত করছি, দুপুর আমাকে রান্না করতে হচ্ছে, তো সেই কারণে আমার কিন্তু বেশিরভাগ এখন এই এক তরকারি একটা ভাজা ব্যাস, আর গরম গরম ভাত, কারণ গরম ভাতের সঙ্গে যা দেবে তাই ভালো লাগে। অতটাও কিন্তু যে অনেক পদ লাগবে এমন কোনো ব্যাপার কিন্তু আর লাগে না। আচ্ছা, তো যাই হোক, রান্নাটা ওদিকে আমি চাপিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে আর তরকারিটা বসিয়ে দিয়েছি। সামান্য একটুখানি চিকেন এনেছিল, তো ওইটা কষাতে কষাতে রান্না করতে করতে রান্নাঘরের যে টুকিটাকি কাজগুলো থাকে, রান্নাঘরেও ক্লিনিং ডাস্টিং, কারণ রান্নাঘর তুমি যতই রোজ পরিষ্কার করো না কেন তবুও আনাচে কানাচে হাত দিলে কিন্তু তেল চিটচিটে ভাব থাকবেই। যেহেতু রান্নাঘর মানেই কিন্তু তেলের কাজ, আর রান্নাঘর মানেই কিন্তু সারাদিন রান্নাঘরটা ব্যবহৃত হচ্ছে, সে কারণে রান্নাঘরটা যতটা নোংরা হয় তার পেছনে কিন্তু ঠিক ততটাই আমাদের পরিশ্রম করতে হয়। আমাদের কিন্তু ঘর
অন্যান্য ঘর দুয়ার একবার পরিষ্কার করে বেরিয়ে আসলেই হয়ে যায়। সারাদিনে কিন্তু আর অতটা পরিষ্কার না করলেও চলে, শুধু ঝাড় দিলেই চলে। তবে রান্নাঘরটা কিন্তু বারবার আমাদের পরিষ্কার করতে হয়, যতবার রান্না করব ততবারই পরিষ্কার করতে হয়। ফ্রিজের টপ কাউন্টারটা তেল চিটচিটে ধুলোবালিতে একটু একটু নোংরা লাগছিল, তো কলিন দিয়ে ওটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর তাছাড়াও গ্যাসের টপ কাউন্টার এসব সব কিছু মুছে নিলাম। আর এখন দেখো এত কিছু করতে করতে আমার মাংস ঝোলটা হয়ে গেছে। অল্প একটুখানি, সামান্য অল্প একটু মাংস আনা হয়েছিল, তবে যেটুকু আনা হয়েছে আমাদের দুপুরবেলা কিন্তু বেশ ভালো মতো হয়ে যাবে। আর সেই সঙ্গে কিছু মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওটারই এখন বড়া ভাজবো। তো সকাল থেকে কি কি করলাম, কেমনভাবে করলাম, আর বুদ্ধি খাটিয়ে কীভাবে কাজ করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো বড়া ভাজতে ভাজতে তোমাদের থেকে বিদায় নিয়ে নিই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার মতো ছোট্ট একটা পরিবারের পাশে থেকে যেতে পারো। তো আজকে দুপুরের আর কি লাঞ্চ মেনু রেডি করতে করতে তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। চলো আজকের মতো এখানেই, কালকে নতুন আরেকটি ভিডিওর আমন্ত্রণ জানিয়ে সবাইকে টাটা।